আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায় আর্থিক বিবরণী নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 9 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আমরা একটু দেখব যে আমাদের 9 নম্বর প্রশ্নে কি বলেছে। আমাদের 9 নম্বর প্রশ্নে বলেছে যে নিম্নোক্ত তথ্যাদি অবলম্বন করে রায়ান অ্যান্ড সন্সের 2011 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন ও উক্ত তারিখের আর্থিক বিবরণী প্রস্তুত করো বলে দিয়ে আমাদের এই যে দেখো একটা রেওয়া মিল দেওয়া আছে এবং নিচে সেই রেওয়া মিলের সমন্বয়গুলো দেওয়া আছে। কি বলা আছে? প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় ও বিক্রয় ফেরত, আন্তঃপরিবহন, তারপরে সরঞ্জামের বিক্রয়জনিত মুনাফা, বেতন 9 মাসের দেওয়া আছে, মূলধন দেওয়া আছে। এই যে দেখো বেতনের পাশে একটা মাসের নাম বলা, তাই না? যখন রেওয়া মিলের কোনো একটা এন্ট্রি বা রেওয়া মিলের কোনো একটা হিসাবের গায়ে কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে, কোনো মাসের নাম দেওয়া থাকবে, কোনো সালের নাম দেওয়া থাকবে, এই জিনিসগুলো বলা আছে মানেই ওই লেনদেনটা নিজে নিজেই একটা সমন্বয়। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো মূলধন, আমদানি শুল্ক, কমিশন, দেনাদার, পাওনাদার, বিজ্ঞাপন, কুড়িন ও কুড়িন সঞ্চিতি, আসবাবপত্র এবং উত্তোলন। বলা আছে অবিকৃত মজুত পণ্যের পরিমাণ 35,000 টাকা। ভাইয়া বছর শেষে অবিকৃত পণ্য, খেয়াল করো, বছর শেষে অবিকৃত পণ্য মানে হচ্ছে সমাপনী মজুত পণ্য। বছর শেষে অবিকৃত পণ্য মানে কি? সমাপনী মজুত পণ্য। কত টাকা? 35,000 টাকা। এই কত টাকা? 35,000 টাকা। ওকে। সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকা মূল্যের পণ্য বিতরণ করেন। বিনামূল্যে পণ্য বিতরণ, এটা একবার বাদ যাবে হচ্ছে আমার ক্রয় থেকে, আরেকবার যোগ করবো আমি বিজ্ঞাপনের সাথে। তাহলে ক্রয় এবং বিজ্ঞাপন দুইটার পাশে আমি 2 নাম্বার দিয়ে মার্ক করে রাখলাম। 3 নম্বরে বলা আছে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে দেনাদারের পাশে লিখে রাখবো 3 ও কুড়িন সঞ্চিতির পাশেও লিখে রাখবো 3। এরপর বলছে যে 4 নম্বরে পরিবহন ব্যয় 2,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। পরিবহনের পাশে দেখো পরিবহন, এই যে পরিবহনের পাশে আমি লিখে রাখবো এখানে 4। ওকে, এইটুকু কাজ আমার করা লাগবে। এরপরে দেখো আমাকে এই প্রশ্নে আসলে কি করতে হবে। আমার এই অঙ্ক থেকে একটা বিশদ আয় বিবরণী করতে হবে, একটা মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী করতে হবে, একটা আর্থিক অবস্থার বিবরণী করতে হবে, তাই না? এই জিনিসগুলো আমার এই জায়গা থেকে করতে হবে, এই জায়গা থেকে আমার করতে হবে, তাই না? ওকে, ভালো কথা, আমরা এই জায়গা থেকে এই জিনিসগুলো করব সবাই। দেখি কি করা যায়। সবার প্রথম বের করতে হবে হচ্ছে আমার মোট মুনাফা। আচ্ছা, মোট মুনাফাটা আসলে কিভাবে বের করে? মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব। কি করবো ভাইয়া? বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখানে আসি, সবার আগে আমরা এখানে লিখে নেই বিক্রয়। ভাইয়া সবার আগে আমি এখানে লিখে নেই কি? বিক্রয়, তাই না? ওকে, বিক্রয় কত টাকা দেওয়া আছে ভাই আমার প্রশ্নে? বিক্রয় আমার প্রশ্নে দেওয়া আছে 1,60,000 টাকা। ওকে, তাহলে আমি এখানে লিখি বিক্রয়, যেহেতু বিক্রয়ের সাথে কিছু না কিছু যোগ বিয়োগ অবশ্যই থাকবে, তো আমি এখানে লিখলাম বিক্রয় 2 নাম্বার টাকার করে। ভাই খেয়াল করো, যদি বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো কিছু না থাকে তাহলে বিক্রয়টা একদম 3 নাম্বার ঘরে লিখবো, যোগ বিয়োগ করার থাকলে 2 নাম্বার ঘরে লিখবো। বিক্রয়ের সাথে যোগ করতে হয় অলিখিত বিক্রয়। আমার প্রশ্নে অলিখিত বিক্রয় নামে কোনো কিছু নাই। বাদ দিতে হয় বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, মুনাফাবিহীন বিক্রয়। বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, মুনাফাবিহীন বিক্রয়। আবার বলছি, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, মুনাফাবিহীন বিক্রয়, এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হয়। তাহলে এই যে দেখো ফেরত দেওয়া আছে। ভাইয়া বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কি হবে? বিক্রয় ফেরত হবে ডেবিট। খেয়াল করো, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কি হবে? ডেবিট। কত টাকা? 7,000 টাকা। তাহলে বিক্রয় থেকে আমি এখানে বাদ দিয়ে দিব, বাদ ফেরত কত টাকা? বিক্রয় থেকে ফেরতটা আমি বাদ দিব 7,000 টাকা। কত টাকা? 7,000 টাকা। ওকে, তাহলে 1,60,000 টাকা থেকে 7,000 টাকা বাদ দিলে 1,53,000 টাকা থাকবে, তাই না? এই 1,53,000 টাকা থাকবে এবং এই 1,53,000 টাকা আমার জন্য কি? নেট বিক্রয়।
এই 1,53,000 টাকার নাম কি হবে? এটার নাম হবে আমার জন্য নিট বিক্রয়। নাম কি হবে? নাম হবে হচ্ছে নিট বিক্রয়। ওকে, ভালো কথা। তাহলে আমরা এই পর্যন্ত সবাই লিখে ফেললাম নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমি এখানে আসি, এসে এখানে লিখব বাদ বিক্রিত পণ্যের, এই বাদ দিব কি আমরা? এখান থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, তাহলে বিক্রয় থেকে আমাকে বাদ দেওয়ার জন্য কি বাদ দিতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমি কি করবো ভাইয়া? এটা আমি বাদ দিয়ে দিব, তাই না? ওকে, তাহলে বিক্রয় থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আমার প্রশ্নে দেওয়া আছে কত টাকা? এই প্রারম্ভিক মজুত পণ্য আমার প্রশ্নে দেওয়া আছে কত টাকা? 18,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য কত? 18,000 টাকা। ওকে, তাহলে এখানে আমি আগে সবার আগে লিখে নেই প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য। ওকে, প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া 18,000 টাকা, তাই না? তাহলে এই যে আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যেহেতু যোগ বিয়োগের কোনো কিছু নাই, এই কারণে এটাকে আমরা 2 নম্বর টাকার ঘরে লিখে দিলাম। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমার লিখতে হবে নিট ক্রয়, তাই না? তাহলে আগে ক্রয়ের পরিমাণটা আমরা লিখি। ক্রয় কত টাকা দেওয়া আছে ভাইয়া? ক্রয় হচ্ছে একটা ব্যয়, ডেবিট পাশে থাকবে 86,000 টাকা। ক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো অনেক কিছু আছে, এই জন্য ক্রয়টা আমরা লিখলাম প্রথম টাকার ঘরে। ওকে, এখন দেখো ক্রয়ের সাথে একটা 2 নম্বর সমন্বয় আছে, বলছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে বিনামূল্যে পণ্য বিতরণ। এই সম্ভাব্য ক্রেতাদের মাঝে বিনামূল্যে পণ্য বিতরণ মানে এটা আমার ক্রয় থেকে বাদ দিতে হবে, তাই না? তাহলে এখানে লিখি বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ, ভালো কথা। বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা ভাইয়া? ভাইয়া বিনামূল্যে পণ্য বিতরণ আমি করছি 5,000 টাকা। তাহলে এখান থেকে আমি বাদ দিয়ে দিব 5,000 টাকা। ওকে, এরপরে বাদ দিব কি? এরপরে বাদ দিব ফেরত। এই যে দেখো ফেরত দেওয়া আছে। ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত ক্রেডিট। ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত ক্রেডিট কত টাকা? 6,000 টাকা। তাহলে আমি এখান থেকে বাদ দিব আবার বাদ ক্রয় ফেরত। ক্রয় ফেরত কত টাকা ভাইয়া? ক্রয় ফেরত 6,000 টাকা। ওকে, 6,000 টাকা বাদ দিব। তাহলে এখানে যদি আমি বাদ দিই তাহলে আমার থাকে কত? এখানে নিট ক্রয় হিসাবে থাকবে হচ্ছে 75,000 টাকা। ভাইয়া নিট ক্রয় হিসাবে আমার থাকে কত? এখানে আমার থাকে হচ্ছে নিট ক্রয় 75,000, তাই না? ওকে, তাহলে নিট ক্রয় বের করে ফেললাম। আরেকবার একটু তোমাদেরকে বলি নিট ক্রয় কেমনে বের করব? ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব, বাদ দিব ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, বিনামূল্যে পণ্য বিতরণ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মুনাফাবিহীন বিক্রয়। এই কয়েকটা জিনিস যখন আমি বাদ দিয়ে দিব তখন যে রেজাল্ট আসবে ওইটা হচ্ছে নিট ক্রয়। এখন সবগুলা এলিমেন্ট তো আমার প্রশ্নে দেওয়া থাকবে না ভাইয়া, সবগুলা উপাদান আমার প্রশ্নে দেওয়া থাকবে না। যেগুলো থাকবে ওইগুলো আমি লিখবো, যেগুলো নাই ওইগুলো আমি লিখবো না। তো এখানে আমার যে জিনিসগুলো নাই ওই জিনিসগুলো কিন্তু আমরা লিখি নাই, তাই না? ওকে, তাহলে লিখলাম না এটা। এরপর আমার কি লাগবে? এরপর আমার প্রত্যক্ষ খরচগুলো লাগবে, তাই না? এই দেখো আন্তঃপরিবহন, বিক্রয় পরিবহন বাদে সকল প্রকার পরিবহন আমার জন্য প্রত্যক্ষ খরচ। আন্তঃপরিবহন 8,000 টাকা। আন্তঃপরিবহন কি পরিবহন? আন্তঃপরিবহন কত টাকা? 8,000 টাকা। ওকে, আন্তঃপরিবহন 8,000 টাকা। পরিবহনের সাথে কি বলছে? 2,000 টাকা অগ্রিম দিছে, তাই না? এই পরিবহনে কি বলছে? পরিবহনে বলছে এখানে পরিবহন বাবদ 2,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, তাই না? পরিবহন বাবদ এখানে আমি কি করছি? 2,000 টাকা অগ্রিম দিছি, ভালো কথা। তাহলে বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। যেহেতু অগ্রিম আছে আমি বাদ দিয়ে দিব, বাদ অগ্রিম কত? 2,000 টাকা। 2,000 বাদ দিলে তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে আমার 6,000 টাকা। ওকে, গেল এখানে 6,000 টাকা। এরপরে দেখি তো আমার আর কি প্রত্যক্ষ খরচ আছে। সরঞ্জাম আসবে না, বেতন না, মূলধন না, আমদানি শুল্ক। আমদানি শুল্ক আমার জন্য একটা প্রত্যক্ষ খরচ। আমদানি শুল্ক কত টাকা? আমদানি শুল্ক দেওয়া আছে 10,000 টাকা। এই আমদানি শুল্ক
আমদানি শুল্ক এটা একটা প্রত্যক্ষ খরচ, দেওয়া আছে কত, দেওয়া আছে এখানে 10,000 টাকা। তাহলে এখানে আমি লিখি আমদানি শুল্ক, আমদানি শুল্ক কত টাকা, 10,000, 1 2 3 4 10,000 টাকা। ওকে, এরপর দেখি তো আর কি দেওয়া আছে। আমদানি শুল্কের পরে, আমদানি শুল্কের পরে আর কোনো প্রত্যক্ষ খরচ আমার এই প্রশ্নে দেওয়া নাই। তাহলে আমার কাজ কি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ। তাহলে যোগ করি আমরা, প্রারম্ভিক মজুত পণ্য 18,000 যোগ নিট ক্রয় 75,000 যোগ প্রারম্ভিক প্রত্যক্ষ খরচ 6,000 যোগ 10,000। আচ্ছা, তাহলে কত, 1,09,000 টাকা। ওকে, এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব, বাদ সমাপনী মজুদ পণ্য। ওকে, সমাপনী মজুদ পণ্য কত বলা আছে ভাইয়া, 35,000 টাকা। তাহলে এখান থেকে আমি বাদ দিব, বাদ 35,000। 35,000 টাকা বাদ দিলে, বাদ 35,000, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে 74,000 টাকা। কত, 74,000 টাকা। এই 74,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। এই 74,000 টাকা কি আমার বিক্রিত পণ্যের ব্যয়। আমি কি করব, আমি 1,53,000 টাকা থেকে, আমি 1,53,000 টাকা থেকে, আচ্ছা তাহলে আমার নিট বিক্রয় কত ভাইয়া, আমার নিট বিক্রয় হচ্ছে 1,53,000, 1,53,000, এটা থেকে বাদ দিব আমি 74,000 টাকা, 74,000 টাকা বাদ দিলাম। তাহলে থাকবে কত ভাইয়া, থাকবে হচ্ছে এখানে 79,000 টাকা। ভাইয়া থাকবে কত, এখানে থাকবে হচ্ছে এখানে 79,000 টাকা। এবং এই যে 79,000 টাকা, এটার নাম হচ্ছে আমার জন্য মোট মুনাফা। এটার নাম কি আমার জন্য, এটার নাম হচ্ছে আমার জন্য মোট মুনাফা। তাহলে মোট মুনাফা কত ভাইয়া, 79,000 টাকা। ওকে, মোট মুনাফা পর্যন্তই কি শেষ, না ভাইয়া, আমাকে নিট মুনাফা করতে হবে। তার মানে কি, যেতে হবে বহুদূর, তাই না। আচ্ছা, তাহলে আমরা আরেকটু কাজ করব। মোট মুনাফা যেহেতু আমি জানি 79,000 টাকা, মোট মুনাফার সাথে আমাকে যোগ করে দিতে হবে পরিচালন, মোট মুনাফা থেকে আমার বাদ দিতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ, তাই না। আচ্ছা, আমি এখানে আরেকবার মোট মুনাফা লিখছি, কিন্তু তোমরা আবার এই মোট মুনাফাটা লিখিও না, ঠিক আছে। তাহলে মোট মুনাফা, মোট মুনাফা কত টাকা, 79,000 টাকা। কত টাকা, 79,000 টাকা। ওকে, এই মোট মুনাফা থেকে আমাকে বাদ দিতে হবে, বাদ বা বিয়োগ পরিচালন ব্যয়। কি ব্যয় ভাইয়া, পরিচালন ব্যয়। আমরা বাদ দিব কি, পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব। ভালো কথা, পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দিব। পরিচালন ব্যয় ভাইয়া, পরিচালন ব্যয়, আমার প্রশ্নে পরিচালন ব্যয় দেওয়া আছে কি কি আমরা একটু দেখব। আমার প্রশ্নে পরিচালন ব্যয় দেওয়া আছে কি কি একটু দেখি। ক্রয় বিক্রয়, ফেরতের কাজ শেষ, সরঞ্জামের, এটা হচ্ছে অন্যান্য আয়, বেতন। বেতন কয় মাসের, 9 মাসের, 18,000 টাকা। ভাইয়া বেতন আমি 9 মাসের জন্য দিছি 18,000 টাকা, আমার লাগবে 12 মাসের। তাহলে 9 দিয়ে ভাগ করব, 3 মাসের টাকা কম আছে, 3 দিয়ে গুণ করব, তাই না। তাহলে 18,000 ভাগ 9 গুণ 3, তাহলে কত, 6,000 টাকা, তাই না। কত, 6,000 টাকা। তাহলে আমি একটু লিখে নিই আগে বেতন। বেতন কত টাকা দেওয়া আছে, বেতনের সাথে যদি যোগ বিয়োগ আছে, প্রথম ঘরে লিখলাম 18,000 টাকা। বেতনের সাথে আমি যোগ করব, যোগ বকেয়া। বেতনের সাথে আমি যোগ করব কি, যোগ বকেয়া। বকেয়াটা কেমনে বের করব, 18,000 টাকা আমি দিছি 9 মাসের জন্য, তাহলে 9 আর 3 12, 3 মাসের টাকা বকেয়া আছে, তাহলে এই জায়গায় আসবে কত, 6,000 টাকা। ওকে, 18,000 আর 6,000, 2,000 আর 4,000, 24,000 টাকা লিখলাম। তাহলে এখানে 24,000 টাকা, তাই না। আচ্ছা, এরপরে আমরা যাব, এরপরে দেখি কি দেওয়া আছে ভাইয়া। মূলধনের পরে আমদানি শুল্ক, কমিশন প্রাপ্তি প্রদান, অন্যান্য আয় ব্যয়, দেনাদারের একটা কাজ আছে আমরা করব। আচ্ছা, এখনই করে ফেলি। দেনাদারের সাথে কি আছে, কুঋণ সঞ্চিতির একটা কাজ আছে, তাই না। আচ্ছা, দেনাদারের সাথে কিসের কাজ আছে, কুঋণ সঞ্চিতির কাজ আছে। ভাইয়া যখনই দেনাদারের সাথে এই কুঋণের কাজটা থাকবে, আমাদের কাজ হচ্ছে মুখস্থ। আমরা কি করব, আমরা এইভাবে লিখবো। আমরা লিখবো হচ্ছে পুরাতন কুঋণ, পুরাতন কুঋণ যোগ নতুন কুঋণ, যোগ নতুন কুঋণ সঞ্চিতি, বাদ পুরাতন
কুরিন সঞ্চিতি বা পুরাতন কুরিন সঞ্চিতি। ওকে, এই পর্যন্ত লিখলাম। পুরাতন কুরিন, দেখো তো ভাইয়া, এই যে কুরিন আমার প্রশ্নে দেওয়া আছে কত, 2000। পুরাতন কুরিন সঞ্চিতি দেওয়া আছে কত, 3000। তাহলে 2000 আর 3000 এই অ্যামাউন্টটুকু লিখে নিই। পুরাতন কুরিন দেওয়া আছে 2000, পুরাতন কুরিন সঞ্চিতি দেওয়া আছে 3000। ওকে, এই পর্যন্ত হইল। কি বলছে, বলছে যে দেনাদারের 2000 টাকা আদায়, 2500 টাকা আদায়যোগ্য নয়, তার মানে নতুন কুরিন দেওয়া আছে 2500 টাকা, নতুন কুরিন সঞ্চিতির পরিমাণ 0। ওকে, তাহলে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমার থাকবে কত, থাকবে হচ্ছে এখানে 1500 টাকা। কত থাকে ভাইয়া, 1500 টাকা থাকে। তো লিখলাম আমরা 1500 টাকা। ওকে, এরপরে দেখি কুরিনের পরে আমাদের দেনাদার, এরপর হচ্ছে বিজ্ঞাপনের কাজ। বিজ্ঞাপন কত দেওয়া আছে ভাইয়া, বিজ্ঞাপন দেওয়া আছে 2500 টাকা এবং বিজ্ঞাপনের সাথে আমাকে বলে দিচ্ছে আমি বিনামূল্যে পণ্য বিতরণ করছি 5000 টাকা, তাই না? তাহলে আগে বিজ্ঞাপন লিখে নেই আমি এখানে, এখানে লিখে নেই বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত টাকা ভাইয়া, বিজ্ঞাপন হচ্ছে এখানে 2500। এটার সাথে আমি যোগ করব, যোগ বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ করছে কত টাকার, 500 টাকার। যোগ করলে কত, যোগ করলে 7500 টাকা। যোগ করলে কত, যোগ করলে 7500 টাকা। ওকে, তাহলে এই পর্যন্ত লিখলাম। আর কি কোনো পরিচালন ব্যয় আমার এখানে আসার মতো আছে? আমার মতে আর কোনো পরিচালন ব্যয় এখানে আসার মতো নাই। তাহলে আমরা এটি একটু যোগ করব, যোগ করলে দেখি কত আসে। 24000 যোগ 1500 যোগ 7500। ওকে, যোগ করলে কত আসে ভাইয়া, যোগ করলে এখানে আসবে হচ্ছে আমার 33,000 ভাইয়া। যোগ করলে আমার এখানে কত আসে, আমার এখানে আসে হচ্ছে 33,000 টাকা। কোনো কিছু কি আমরা বাকি রাখছি? আচ্ছা, কোনো কিছু কিন্তু আমরা বাকি রাখি নাই। একটা জায়গায় একটু নীতিগত জায়গায় একটা কনফ্লিক্ট হইতে পারে তোমাদের, সেটা হচ্ছে কমিশনের জায়গায়। দেখো এই যে কই গেল কমিশন, আমাদের কমিশন দেখছিলাম, এই যে কমিশন দেখো, কমিশন হচ্ছে আমাদের কমিশন প্রাপ্তি দেওয়া আছে এবং কমিশন প্রদানও দেওয়া আছে, তাই না? এই যে কমিশন প্রদান দেওয়া আছে, কমিশন প্রাপ্তি দেওয়া আছে। আমরা চাইলে কমিশন প্রাপ্তি প্রদানটাকে পরিচালন ব্যয় দেখাই দিতে পারি, এতে কিন্তু খুব একটা অসুবিধা নাই। হ্যাঁ, কমিশন প্রদানটাকে দেখাই দিই, সমস্যা নেই। কমিশন প্রদান কত, 2000 টাকা। ভাইয়া অনেক জায়গায় দেখবা কমিশন প্রদানকে অন্যান্য ব্যয় দেখায়, সঠিক। অনেক জায়গায় দেখবা কমিশন প্রদানকে পরিচালন ব্যয় দেখায়, এটাও সঠিক। আমি নিজেই আমি নিজে এক ব্যক্তি দুই নিয়মে অঙ্ক করছি, তোমাদের বইতেই করছি, কারণ দুইটাই সঠিক নিয়ম। আমি একটা করলেই হইলো, সমস্যা নাই তো। আমি একটা নিয়মে করলেই হইলো, দুইটাই তো সঠিক, তো আমি করলাম যে কোনো একটাতে। আচ্ছা, তাহলে এখানে আমার আসে কত, মোট পরিচালন ব্যয় আসে হচ্ছে 35,000 টাকা, তাই না? ওকে, 35,000 টাকা। 35,000 টাকা আমার পরিচালন ব্যয়। আমার কাজ কি, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দেওয়া। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা আমি বাদ দিব। তাইলে 79,000 মাইনাস 35,000 মাইনাস করুন, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে 44,000 টাকা। এই থাকবে কত, থাকবে হচ্ছে 44,000 টাকা। এই থাকবে কত, থাকবে হচ্ছে 44,000 টাকা। কত, 1 2 3, 44,000 টাকা। এবং এটার নাম কি, এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কত টাকা ভাইয়া, 44,000 টাকা। বোঝা গেছে আমার কথাটা? ওকে, পরিচালন মুনাফা পর্যন্ত আমি বুঝে ফেললাম। আমাকে এখন কি করতে হবে, পরিচালন মুনাফার সাথে যোগ করতে হবে অন্যান্য আয়, বাদ দিতে হবে কি, অন্যান্য ব্যয়। পরিচালন মুনাফার সাথে আমাকে যোগ করতে হবে অন্যান্য আয়ের পরিমাণ, বাদ দিতে হবে অন্যান্য ব্যয়ের পরিমাণ। আমি পরিচালন মুনাফাটা একবার লিখে রাখতেছি, তোমরা কিন্তু আরেকবার লিখতে চাইও না। হ্যাঁ, পরিচালন মুনাফা কত টাকা, পরিচালন মুনাফা ভাইয়া 44,000 টাকা, তাই না? ওকে, 1 2 3, 44,000 টাকা লিখলাম এখানে, 44,000 টাকা। এরপরে এখন কাজ কি, এটার সাথে আমরা যোগ করব, যোগ অন্যান্য আয়। আমরা এখন কি করব ভাইয়া, যোগ করব, যোগ অন্যান্য আয়, যোগ অন্যান্য আয়।
ভাই যোগ করব কি, যোগ অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে আমার প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা একটু দেখবো ভাইয়া। অন্যান্য আয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ, ক্রয় বিক্রয়, আন্তঃফেরত, এই যে সরঞ্জামের বিক্রয়জনিত মুনাফা অন্যান্য আয় কত, 25,000 টাকা। সরঞ্জামের বিক্রয়জনিত মুনাফা, সরঞ্জামের বিক্রয় জনিত মুনাফা কত টাকা ভাইয়া, 25,000 টাকা লিখলাম এখানে, 25,000 টাকা। এরপর বেতন, মূলধন, আমদানি শুল্ক, কমিশন প্রাপ্তি, এটা একটা অন্যান্য আয়। কমিশন প্রাপ্তি কত ভাইয়া, এই যে কমিশন প্রাপ্তি হচ্ছে 5,000 টাকা, এটা একটা অন্যান্য আয়। তাহলে এখানে আমি লিখি কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি কত টাকা, কমিশন প্রাপ্তি 5,000 টাকা। কত টাকা, 5,000 টাকা। এখানে তাহলে আমি লিখলাম 5,000 টাকা, কমিশন প্রাপ্তি 5,000 টাকা। ওকে, এরপরে আমরা দেখি কমিশন প্রাপ্তির পরে বেতন, মূলধন, আচ্ছা কমিশন, বিজ্ঞাপন, কুরিন, উত্তোলন, আর কোনো কিছু অন্তত আমার চোখে পড়তেছে না ভাইয়া, আর কোনো কিছু অন্তত কি আমার চোখে পড়তেছে না। ওকে, তাহলে এই দুটো আমি যোগ করি, 5,000 আর 25,000 যোগ করলে 30,000, 1 2 3 4, 30,000। এখন যদি যোগ করে দিই 30,000 আর 44,000 যোগ করলে আমার কত হবে, 30 70, 70 আর 4 74,000 টাকা। এই 74,000 টাকার নাম হচ্ছে আমার জন্য নিট মুনাফা। এই 74,000 টাকার নাম কি ভাইয়া, এই 74,000 টাকার নাম হচ্ছে আমার জন্য নিট মুনাফা। এই 74,000 টাকার নাম কি, নিট মুনাফা। ওকে, তাহলে আমরা নিট মুনাফা বা বিশদ আয় বিবরণীটা পুরোপুরি আমরা করে ফেললাম, তাই না? বিশদ আয় বিবরণীটা আমরা পুরোপুরি করে ফেলছি। এরপর রিকোয়ারমেন্টটা আমাকে করতে হবে কি, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করা খুবই সহজ। আমি মূলধনের সাথে নিট মুনাফা থাকলে যোগ করব, নিট ক্ষতি থাকলে বিয়োগ করব, উত্তোলন বিয়োগ করব, মূলধনের সুদ যোগ করব, আর উত্তোলনের সুদটা বিয়োগ করব, তাই না? তাহলে আমার এই প্রশ্নে মূলধনের পরিমাণ দেওয়া আছে, মূলধন কত টাকা দেওয়া আছে ভাই দেখি। মূলধন দেখো আমার প্রশ্নে মূলধন কই গেল, এই তো মূলধন, আমার প্রশ্নে মূলধন দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা মূলধন লিখে নিই, এই ঘরে লিখবো 1 2 3 4 5, মূলধন 1 লক্ষ টাকা। ওকে, এটার সাথে আমার নিট মুনাফা বের হয়েছিল, তাহলে আমি জায়গায় লিখবো নিট মুনাফা। ওকে, নিট মুনাফা কত টাকা ভাইয়া, নিট মুনাফা আমার বের হয়েছে হচ্ছে এখানে, হ্যাঁ নিট মুনাফা আমার এখানে বের হয়েছে 74,000 টাকা, 74,000 টাকা। ওকে, নিট মুনাফা 1 2 3, 74,000 টাকা। এরপরে আচ্ছা যোগ করে দেই, যোগ করলে এখানে কত, 1,74,000। এই জায়গা থেকে আমি বাদ দিব বাদ উত্তোলন, বাদ দিব কি, বাদ উত্তোলন। ভাই উত্তোলন কত আছে আমার উত্তোলন কত আছে, উত্তোলন আছে হচ্ছে 30,000 টাকা, তাই না? তাহলে এখান থেকে বাদ দিব বাদ উত্তোলন, 1 2 3 4, 30,000 টাকা। তাহলে আমার এখানে আসবে 1,44,000 টাকা। এবং এই 1,44,000 টাকার নামই হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। কি, সমাপনী মালিকানা সত্ত্ব, তাই না? তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম যে আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব কত আসবে, আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব আসবে কত টাকা ভাইয়া, সমাপনী মালিকানা সত্ত্ব আসবে 1,44,000 টাকা। এই পর্যন্ত আমরা পারলাম। লাস্ট একটা অঙ্ক বাকি আছে ভাইয়া, সেটা কি, সেটা হচ্ছে আমাদেরকে এই জায়গা থেকে একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। কি করতে হবে ভাইয়া, একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। তো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, কোনো অসুবিধা নাই। আর্থিক অবস্থার বিবরণী তৈরির জন্য কি করতে হবে, আমাকে সবার আগে সম্পত্তি সমূহ বাইর করতে হবে। তাইলে এখানে আমি লিখে নিই সম্পদ সমূহ। ওকে, সম্পদ সমূহের মধ্যে সবার প্রথমে আমি লিখবো কাকে, সবার প্রথমে আমি লিখবো হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ। ওকে, ভালো কথা, চলতি সম্পদ। আচ্ছা ভাই, চলতি সম্পত্তির মধ্যে আমার কি কি আসবে, চলতি সম্পত্তি লেখার সময় সবার আগে আমি সমাপনী মজুদ পণ্য লিখে নিব। সবার আগে আমি কি লিখে নিব, সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কত আছে,
35,000 টাকা। ওকে, সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা ছিল, আমি এখানে সবার আগে সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা লিখে নিচ্ছি, তাই না? আচ্ছা, এরপর আমরা একটু দেখব কি কি আমার সম্পত্তি আছে। আমার সম্পত্তি কি কি আছে, দেখো দেনাদার নামে একটা সম্পত্তি আছে। দেনাদার নামে সম্পত্তি কত? 75,500 টাকা। তাহলে এখানে আমি লিখি দেনাদার, দেনাদার দেনাদার কত ভাইয়া? আমার 75,500 টাকা। ওহো, এটা প্রথম ঘরে লিখছি, সমাপনী মজুদ পণ্যটা 2 নম্বর ঘরে লিখবো, যোগ বিয়োগের তো কিছু নাই, তাই না? ওকে, 75,500 টাকা দেনাদার। দেনাদারের সাথে একটা সমন্বয় ছিল, কি বলছে? দেনাদারের 2500 টাকা আদায়যোগ্য নয়, তাহলে আমরা বাদ দিব, বাদ নতুন কুড়িন, নতুন বাদ দিব কি? বাদ নতুন কুড়িন। এই বাদ দিব কি? বাদ নতুন কুড়িন। নতুন কুড়িন কত টাকা ভাইয়া? এই নতুন কুড়িন কত? নতুন কুড়িন হচ্ছে আমার দেনাদারের 2,500 টাকা আদায়যোগ্য নয়, 2,500 টাকা। ওকে, বাদ দিলাম 2,500 টাকা। তাহলে 75,500 মাইনাস 2,500, তাহলে কত? তাহলে হচ্ছে এখানে 73,000 টাকা। কত টাকা ভাইয়া? 73,000 টাকা। 73,000 টাকা হচ্ছে কি আমার দেনাদারের পরিমাণ। ওকে, আর কোনো সম্পত্তি আমার প্রশ্নে নাই। প্রশ্নে না থাকলেও আমি একটা কাজ এখানে করছিলাম, সেটা হচ্ছে অগ্রিম পরিবহন বাবদ খরচ করছিলাম। পরিবহন একটা ব্যয়, ব্যয়ের অগ্রিম সম্পদ, অগ্রিম পরিবহন 2,000 টাকা, তাই না? ওকে, তাহলে অগ্রিম পরিবহন কত টাকা ভাইয়া? 2,000 টাকা। কত টাকা? 2,000 টাকা। ভাইয়া অগ্রিম পরিবহন কত টাকা? 2,000 টাকা। লিখছি 2,000 টাকা। যোগ করি তাহলে এখন আমি, ভাইয়া 35,000 যোগ 73,000 যোগ 2,000, 2,000 যোগ করলে কত? যোগ করলে 1,00,000, 1,10,000 টাকা। এবং এটার নামে কি? এটার নামই হচ্ছে আমার জন্য চলতি সম্পদ, মোট চলতি সম্পদ। এটার নাম কি? এটার নাম মোট চলতি সম্পদ, তাই না? ওকে, এরপরে মোট চলতি সম্পত্তির পরে আমার এখানে বের করা লাগবে কি? স্থায়ী সম্পদ, তাই না? স্থায়ী সম্পদ। ওকে, স্থায়ী সম্পদকে আমার প্রশ্নে ছিল কোনো কিছু? স্থায়ী সম্পত্তি আমার প্রশ্নে কি কোনো কিছু ছিল? হ্যাঁ, একটা স্থায়ী সম্পত্তি ছিল, সেটা হচ্ছে আসবাবপত্র। কত টাকা? 70,000 টাকা। তাহলে এখানে লিখি আমি, এখানে আমি লিখে দিই 70,000 টাকার আসবাবপত্র, তাই না? ওকে, তাহলে আসবাবপত্র যেহেতু একটাই, তো আমি একবারে লিখে দেবো এখানে কত? 70,000 টাকা। ওকে, 70,000 আর 1,10,000 যোগ করলে কত? 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা হচ্ছে আমার মোট সম্পদ। এই 1,80,000 টাকা, এটা হচ্ছে আমার জন্য মোট সম্পদ, ঠিক আছে? আচ্ছা, এই যে 1,00,000, 80,000 টাকা কি আমার জন্য মোট সম্পদ, তাই না? তাহলে এখানে মোট সম্পদ কত টাকা? 1,80,000 টাকা। কত টাকা? 1,80,000 টাকা। ওকে, এই পর্যন্ত তাহলে আমরা বুঝলাম, এই পর্যন্ত বুঝলাম 1,80,000 টাকা। এরপর আমরা আসি মোট সম্পত্তির পর আমাকে বের করতে হবে মোট দায় ও মালিকানা সত্ত্ব। মোট দায় ও মালিকানা সত্ত্ব, তাহলে এখানে আমি লিখব হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, দায়ের মধ্যে সবার প্রথম কি লিখবো ভাইয়া? সবার প্রথম লিখবো হচ্ছে আমি চলতি দায়। সবার প্রথমে লিখবো কি? সবার প্রথমে আমি লিখবো চলতি দায়। দেখি তো ভাইয়া আমার প্রশ্নে চলতি দায়ের মধ্যে কি কি দায় দেওয়া আছে? ভাইয়া দায়ের মধ্যে সবার আগে আমি লিখবো কি? সবার আগে আমি লিখবো চলতি দায়গুলো, তাই না? আচ্ছা, চলতি দায়ের মধ্যে আমার দেওয়া আছে হচ্ছে পাওনাদার। তাহলে পাওনাদার যেহেতু দেওয়া আছে, আগে আমি পাওনাদারের পরিমাণ লিখে নিই। পাওনাদার, ওকে, পাওনাদার কত টাকা বলা আছে ভাইয়া? এই পাওনাদার কত টাকা বলা আছে দেখি তো একটু। পাওনাদার বলা আছে 30,000 টাকা। ওকে, পাওনাদার 2 নাম্বার টাকার ঘরে লিখবো 1, 2, 3, 4, 30,000 টাকা গেল। এটা পাওনাদার। পাওনাদারের পরে আর কি কোনো দায়ের পরিমাণ আমার প্রশ্নে দেওয়া আছে? পাওনাদার ছাড়া ক্রয় বিক্রয়, ফেরত, মূলধন, দেনাদার, পাওনাদার, কুড়িন, উত্তোলন, এই আর কি কোনো পাওনাদার ছাড়া আর কি কোনো কিছু আমার প্রশ্নে দেওয়া আছে? দেখা যাচ্ছে কোনো কিছু? দেনাদার হিসাবভুক্ত হয়নি, দাঁড়াও,
ওহো এই যে দেখো দেখছো বেতন বেতন 9 মাসের দিছিলাম, 3 মাসের কি আছে বকেয়া আছে, তাই না? 3 মাসের বকেয়া আছে, কত টাকা বকেয়া বেতন? 6,000 টাকা। তাইলে এখানে আমি লিখবো বকেয়া বকেয়া বেতন কত টাকা ভাইয়া? বকেয়া বেতন 6,000 টাকা। 6,000, তাহলে যোগ করে দাও, যোগ করলে কত? 1 2 3 36,000 টাকা। এবং যেহেতু আর কোনো দায় আমার প্রশ্নে নাই, তাহলে এটাই আমার জন্য মোট দায়। মোট দায় কত? 36,000 টাকা। মোট দায়ের সাথে আমি যোগ করব যোগ মালিকানা সত্ত্বের সমাপনী জের। মালিকানা সত্ত্বের সমাপনী জের বের করছিলাম কত টাকা? 1,44,000 টাকা, তাই না? তাহলে লিখবো এখানে 1,44,000। 1 2 3 1,44,000। তাহলে এখন আমি যোগ করে দিব ভাইয়া, এখন আমি যোগ করে দিব 36,000 যোগ 1,44,000 টাকা। যোগ করলে কত হবে? 1 লক্ষ 1 2 3 4 1,80,000 টাকা। কত টাকা? 1,80,000 টাকা। মোট সম্পত্তি আমার বের হয়েছে কত? 1,80,000 টাকা। তার মানে আমি এখন বলতে পারি যে আমি এই পর্যন্ত যা কিছু করলাম সব কিছু ঠিক করছি, কোনো কিছু আমার এই জায়গায় ভুল কিন্তু নাই, তাই না? আচ্ছা, তোমরা যদি একটু উত্তর চেক করতে চাও, আমি তোমাদেরকে উত্তরটা একটু চেক করে দিতে পারি যদি তোমরা চাও। তাইলে যদি তোমরা চাও আমি তোমাদেরকে একটু উত্তরটাও চেক করে দিতে পারি, তাই না? আচ্ছা নাও, তোমরা একটু উত্তরটা দেখে নাও, নাও আমরা কত বের করছিলাম। ওকে নাও, এই যে ভাই দেখো, নিট মুনাফা দেখে নাও 74,000 টাকা, মালিকানা সত্ত্ব 1,44,000 টাকা, সম্পত্তি পাশের যোগফল 1,80,000 টাকা, দায়ের পাশের যোগফল কত? 1,80,000 টাকা। তার মানে আমরা চাইলে বোর্ডে দাগায় দাগায় উত্তরের মধ্যে দাগায় দাগায় অঙ্ক করাইতে পারতাম, বাট ব্যক্তিগতভাবে আমি আসলে ওইভাবে অঙ্ক করানোর পরে মানসিক শান্তিটা আসলে আমার মধ্যে আসে না। ওইভাবে অঙ্ক করার পরে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই এভাবে বোর্ডে অঙ্ক করিয়ে দিতে। তো আমি ওইটাই চেষ্টা করেছি এবং এটাও চেষ্টা করেছি যাতে করে এই ক্লাসের মাধ্যমে তোমরা কিছু শেখো, তোমরা কিছু বুঝতে পারো। এখন তোমরা যদি বেসিকের ক্লাসটা না করে ডিরেক্ট সৃজনশীলের ক্লাসে আসো, সব কিছু কিন্তু তোমাদের মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে কি করা লাগবে? আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়েই বেসিকের একটা সেকশন আছে, আগে বেসিক করো ভাই, বেসিকটা শেষ করে তারপরে এইখানে আসো, সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো ভাইয়া, এই পুরো সাজেশনের রোড টু মিশন 100 সাজেশন, প্রত্যেকটা সৃজনশীল আমার নিজের হাতে বানানো সৃজনশীল। প্রত্যেকটা সৃজনশীল আমি প্রতি বছর মডিফাই করি, প্রতি বছর এগুলোকে একটু আমি নিয়ে একটু নাড়াচাড়া করি, যাতে করে এই প্যাটার্নের প্রশ্নগুলোই তুমি তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি কমন পাও। ইনশাল্লাহ তুমি তোমার এসএসসি পরীক্ষায় এই প্যাটার্নের প্রশ্নগুলোই কমন পাবা ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি, তোমাদের সবার সার্বঙ্গিক আমি মঙ্গল কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।